আজকে আমাদের এই এসএফআই বিশ্বভারতী পেজ থেকে যে লাইভ অনুষ্ঠান যেটা চলছে, আমাদের বীরভূম জেলার এসএফআই বীরভূমের যে পেজ, সেই পেজ থেকে আমরা জেলাগতভাবে বিগত অনেক দিন থেকে আমরা বিভিন্ন বিষয়ে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমরা লাইভ প্রায় দিনই সন্ধ্যাবেলায় আমরা করছিলাম। এবং এরপরে হচ্ছে যে যেহেতু 25শে বৈশাখ এই কিছুদিন আগেই গেছে, এবং সেজন্য আমরা 25শে বৈশাখ বিশ্বভারতী লোকাল কমিটির তরফ থেকে আমরা অনলাইনের মাধ্যমে কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলাম। এবং সেই সময়ে আমরা ঘোষণা করেছিলাম যে এই 25শে বৈশাখকে সামনে রেখে আমরা আরো বিভিন্ন কিছু কর্মসূচি আমরা এসএফআই বিশ্বভারতীর তরফ থেকে নেব। এবং আজকে আমরা ঠিক করেছি যে বিষয়টা নিয়ে আজকে আমাদের এখানে অধ্যাপক মহাশয় রয়েছেন, অধ্যাপক কুন্তল রুদ্র মহাশয় রয়েছেন, উনি বলবেন জাতীয়তাবাদ ও রবীন্দ্রনাথ। এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যারা বিশ্বভারতী ছাত্রছাত্রী বা আমাদের সারা দেশে যারা ছাত্রছাত্রী রয়েছে, এবং বিশেষ করে বিশ্বভারতী যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদের আমাদের এখানে আমরা যারা পড়াশোনা করছি, এই আশ্রম থেকে শিক্ষা লাভ করছি, তাদের আমাদের একটা কবিগুরুর জাতীয়তাবাদ সম্পর্কে কি স্পষ্ট ধারণা ছিল সেই সম্পর্কে অবগত হওয়া দরকার। সেজন্যই আমরা এসএফআই বিশ্বভারতীর তরফ থেকে এই লাইভ অনুষ্ঠানের প্রোগ্রামটি আজকে আমরা নিয়েছি। এবং আমাদের যে আজকের লাইভের যে বিষয়, সেই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক কুন্তল রুদ্র মহাশয়, উনি বিস্তারিত আলোচনা করবেন। আমরা কুন্তল রুদ্র মহাশয়কে আলোচনা শুরু করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নমস্কার। আমার কথা শুনতে পাচ্ছেন বোধহয় সকলে? এক্ষুনি সোমনাথ এসএফআই এর এখানকার নেতা বলছিলেন রবীন্দ্রনাথ এবং জাতীয়তাবাদ এবং রবীন্দ্রনাথ, এইরকম একটি বিষয় নিয়ে আমরা আজকে কিছুক্ষণ আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সামনে কথা বলবো। জাতীয়তাবাদ শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত, কিন্তু যতটা পরিচিত ব্যাপারটা ততটা যে সহজবোধ্য আবশ্যিকভাবে তা কিন্তু নয়। কারণ এর অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো স্তর আছে। জাতি প্রথমেই মনে হয় যে জাতি থেকে তো জাতীয়তা, তারপরে জাতীয়তাবাদ, আরেকটা শব্দ আমি ব্যবহার করব এর সঙ্গে সঙ্গে, সেটা আরেকটা স্তর, আরেকটা অন্যরকম জাতীয়তা বোধ বলে আরেকটা শব্দ আমি ব্যবহার করতে চাইব। জাতির যে ধারণাটা, সেই ধারণাটা হচ্ছে যে আমরা সাধারণভাবে এরকম শুনে বুঝি যে একই ভাষাভাষী মানুষ একটা ভূখণ্ডে বাস করেন, একই দেশের মানুষ। আরো নির্দিষ্ট করে বললে মূলত একই ধরনের অর্থনৈতিক একটা অঞ্চল অবস্থার মধ্যে অবস্থান করেন এমন মানুষ। সাংস্কৃতিক দিক থেকেও মূলত প্রধানত একটা সাংস্কৃতিক ঐক্য এই মানুষগুলির আছে, এমন মানুষের সমষ্টি। এই সমষ্টিটা কত মানুষের এটা কিন্তু খুব নির্দিষ্ট নয়, এটা খুব অল্প হতে পারে তুলনায়। আবার আমাদের দেশের মতন অনেক বড় দেশ, সেখানেও হতে পারে, তেমনটাও হতে পারে। যদিও আমাদের দেশটা এক জাতির কিনা তাই নিয়েই তর্ক বিতর্ক আছে। রবীন্দ্রনাথও এ সম্পর্কে বলেছেন, উল্লেখ করেছেন। ঐতিহাসিকরাও করেন, যারা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেন, গবেষণা করেন, পর্যালোচনা করেন, তারা করেন। এবং বললে সকলেই আমরা বুঝতে পারবো। আমি যে একটু আগে বলছিলাম যে একই ভূখণ্ড, হ্যাঁ ঠিক একই ভূখণ্ড, ভারতবর্ষ মানে একটাই ভূখণ্ড, কিন্তু সব ক্ষেত্রে হয়তো তাও নয়। ভারতবর্ষেরই একটা অংশ হচ্ছে আন্দামান, সেটা একটা ভিন্ন ভূখণ্ড। কাজেই গোটা ভারতবর্ষ বললে একই ভূখণ্ড সর্বক্ষেত্রে নয়, কিন্তু মূল ভারত ভূখণ্ডটা, বড় যে ভূখণ্ড, সেটা একটা ভূখণ্ড। সেটা নিয়ে আমাদের বুঝতে খুব অসুবিধা হয় না। কিন্তু আমরা যখনই ভাষার কথাতে যাই, তখনই দেখব আদৌ একই ভাষাভাষী নয়, অসংখ্য ভাষাভাষী। আমাদের প্রধান ভাষাই হচ্ছে 16টা 18টা। তাছাড়া তো উপজাতিদের ভাষা যদি বলি 50টার উপর ভারতবর্ষের ভাষা।
কাছাকাছি একই ভাষা গোষ্ঠী আমরা মোটেই নেই, এবং একই অর্থনৈতিক অবস্থার মধ্যেও, যদিও এখন আমরা সাম্প্রতিক পরিস্থিতিটা হচ্ছে আমরা একটি বাজার অর্থনীতির অবস্থার মধ্যে আছি। মার্কেট ইকোনমি আমরা শব্দগুলোর সঙ্গে খুব পরিচিত। এই বাজার অর্থনীতি চাইছে, চেষ্টা করছে যে গোটা ভারতবর্ষের মতো একটা গোটা দেশকে একটা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেই নিয়ে আসতে তার প্রয়াস চলছে, প্রক্রিয়া চলছে। কিন্তু তা সত্ত্বেও এখনো পুরোপুরি একই অর্থনৈতিক একটা ব্যবস্থার মধ্যে সবাই চলে এসেছে এমনটা নয়। বিশেষ করে ট্রাইবস যারা, উপজাতি মানুষ যারা, পাহাড়ি উপজাতি যারা একটু একটু মূল ভূখণ্ডের দৈনন্দিন যোগাযোগ তুলনায় কম, যারা নিজেদের মতন আলাদা করে পৃথকভাবে থাকেন, পৃথকভাবে জীবনযাপন করেন, তাদের অর্থনৈতিক অবস্থা ভিন্ন, কিছুটা ভিন্ন রকমের। সাংস্কৃতিক দিক থেকেও, ভাষার যেমন তেমনি সাংস্কৃতিক দিক থেকেও প্রচুর ভিন্ন থাকবে। এইগুলো, এই ভাবনাগুলো থেকেই তো একটা সময় যে এই কথাগুলো এসেছিল যে বৈচিত্র্যের মধ্যেই, যে কথা আমরা খুব শুনি, বা বিভিন্নতাকে ভারত এক করেছে, নানা বৈচিত্র্যকে সে ধারণ করছে একসঙ্গে। এই কথাটা বলা যতটা সোজা, আসলে সেই সব বৈচিত্র্য যে একাকার হয়ে আমরা একটা জাতি হয়ে উঠেছি এমনটা এখনো সম্পূর্ণ নয়। একটা প্রক্রিয়া চলছে। পুরোপুরি এখনো ভারতকে ইতিহাসের দিক থেকে বললে বহুজাতিক দেশই বলা হবে। অর্থনীতির দিক থেকে ঠিক আছে, একটা ভূখণ্ড, একটা বাজার এরকম বললেও সাংস্কৃতিক দিক থেকে বিভিন্ন সংস্কৃতির দেশই বলা হবে, বিভিন্ন ভাষাভাষী মানুষের দেশই বলা হবে। এই এই তফাৎগুলো আমাদের একটু খেয়াল, কেন ভারতবর্ষের কথাটা আসছে কেন, আমরা যদি পাশাপাশি অনেক বড় দেশ ছিল, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমাদের, সোভিয়েত ইউনিয়ন আর নেই এখন, রাশিয়া এককালে ছিল সোভিয়েত ইউনিয়ন বলে যে দেশটি, তার সঙ্গে আমাদের মিল আছে, ভারতবর্ষের মিল আছে। সেখানেও নানা ভাষা গোষ্ঠীর, নানা সংস্কৃতির মানুষ ছিলেন। কিন্তু চীন আবার অনেক বড় দেশ, কিন্তু মূলত একই সংস্কৃতি, প্রধানত একই ভাষা। তার ফলে তাদের একটা জাতি হয়ে ওঠাটা অনেক সহজ। আমাদের ক্ষেত্রে যতটা কঠিন, তাদের ক্ষেত্রে তেমনটা নয়। এর সঙ্গে আরো আরো এই সাংস্কৃতিক শুধু নয়, যে কথাটা এরপরে আমি যে কথাটা বলতে চাইব, আসলে জাতীয়তা তো একটা রাজনৈতিক ধারণা। জাতীয়তাবাদ যখন বলছি তখন তো স্পষ্টত একটা মতবাদের কথা আসছে, এটা রাজনৈতিক ধারণা। নেশন, জাতি, ন্যাশনালিটি, জাতীয়তা, এগুলো সব এক একটা রাজনৈতিক ধারণা। কাজেই এই যে একটা রাষ্ট্র ব্যবস্থার কথাটা এর সঙ্গে আসে, যে একই রাজনৈতিক অবস্থার মধ্যে সকলে আছে, একটা রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে সকলে আছে। এইখান থেকে আমরা খানিকটা রবীন্দ্রনাথের কথায় আসতে শুরু করব। যে রবীন্দ্রনাথ কিন্তু এইরকম একটা ভাবনা তার ছিল না যে আমরা একটা প্রধানত এখানে একটা রাষ্ট্রের অধীনে রয়েছি, ঠিক এরকম ভাবে তিনি ভাবতেন না। তিনি ইউরোপের সঙ্গে আমাদের তফাৎ করেছেন, তিনি তার অভিজ্ঞতার থেকে, তার বোঝাপড়া থেকে করেছেন। তার বোঝাপড়াটা ছিল ভারতবর্ষ হচ্ছে মূলত সমাজ নির্ভর, ইউরোপের ক্ষেত্রে বলেছেন ওরা রাষ্ট্র নির্ভর, পলিটিক্যাল, অনেক বেশি পলিটিক্যাল। যখন এই সমাজ নির্ভর বলা হয় তখন যেন রাজনীতিটা গৌণ এমন একটা ধারণা তৈরি হয়। হ্যাঁ, সমাজ তো থাকেই, সব দেশেই সমাজ থাকে। অবশ্য যত পুঁজিবাদের ধনতন্ত্রের বিকাশ হচ্ছে, যত বাজার কেন্দ্রিক সমস্ত সভ্যতাটা হয়ে উঠছে, উৎপাদন এবং বাজার কেন্দ্রিক, তত এই 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 যে ধারণাগুলো সেগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, ভিন্ন রকমের হয়ে যাচ্ছে। আমাদের সাংস্কৃতিক ঐক্য, আমাদের সামাজিক ঐক্য, এগুলো এক থাকছে না। বিশেষ করে সামাজিক ঐক্য নষ্ট হচ্ছে, ব্যাহত হচ্ছে। আমরা নগরের জীবন ভাবলে বুঝতে পারবো, নাগরিক জীবন আসলে সেখানে অনেকটা নিঃসমাজ জীবন। সেই অর্থে আমরা গ্রাম সমাজ বলতে যে ধারণাটা, নগরে কিন্তু ঠিক সেই অর্থে সমাজ নেই। ঠিক আছে, সেখানেও নানা উৎসব অনুষ্ঠানে বা বিশেষ কোনো উপলক্ষে অনেক মানুষ এক জায়গায় জড়ো হন। সে তো কয়েক লক্ষ মানুষ জনসভা করতেও জড়ো হতে পারেন, কি লড়াই আন্দোলন করতে জড়ো হতে পারেন, বা দুর্গা পূজা করতে জড়ো হতে পারেন, কি ঈদ মহরম করতে জড়ো হতে পারেন।
তা সত্ত্বেও এরকম হয় নিশ্চয়ই, কিন্তু তা সত্ত্বেও দৈনন্দিন সামাজিক যে জীবন, তার মধ্যে যে আদান প্রদান, তার মধ্যে যে ঘনিষ্ঠতা, নৈকট্য, বোঝাপড়া, এইগুলো কিন্তু নগর সমাজে অনেক কমে এসছে, আমাদের দেশেও কমে এসছে। বহু ক্ষেত্রে সেটা প্রায় নেই। যেটা রবীন্দ্রনাথ যে ধারণার উপরে ভিত্তি করে কথাগুলো বলেছেন, তার সামনে ছিল কিন্তু মূলত গ্রাম সমাজ। এবং আমাদের নিশ্চয়ই আমরা মনে রাখবো যে রবীন্দ্রনাথ এখন থেকে অনেকটা পিছনের মানুষ। 1861 সাল জন্ম, 1940 সালে তিনি মারা গেছেন। তার ফলে আমরা অনেকটা সময় আরো এগিয়ে এসেছি। সভ্যতার অনেক বিবর্তন ঘটেছে, রাষ্ট্রনৈতিক সামাজিক অবস্থার অনেক বিবর্তন ঘটেছে। যাই হোক, তা সত্ত্বেও রবীন্দ্রনাথের মূলগত এই ধারণাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই জাতীয়তা সংক্রান্ত আলোচনাতে আমরা যখন রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে চাইব, তখন এটা কিন্তু খুবই একটা মৌল ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে বাদ দেওয়া তো যাবেই না, এটাকে ঘিরে আমাদের কথা বলতে হবে অনেকটা। আমি এটা আপনাদের খানিকটা ভাবার জন্য প্রশ্নই তুলব যে, ধরুন যে সমাজের কথা রবীন্দ্রনাথ বলেন, আমাদের উনি একটু আমাদের হয়তো 300 বছর 400 বছর বা আরো একটু পিছনের তপবনের যুগ, এরকমের ভাবনাও তো তার অনেক সময় এসছে। আমাদের শান্তিনিকেতন নিয়ে যখন তিনি ভেবেছেন, তখন সেখানে তপবনের পরিবেশ, তপবনের শিক্ষা, আপনার নৈবেদ্যের কবিতাগুলো যদি নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করজাগরিত, সেই স্বর্গ হচ্ছে ওই যে যুগ, মনে করা হয় স্বর্ণ যুগ। ইতিহাসের ধারণা একরকমের, আর আমাদের সাহিত্য পড়ে যে ধারণা, আমাদের খানিকটা কল্পিত যে ধারণা, সেটা হয়তো সবটা ইতিহাসের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ নয় সব ক্ষেত্রে। রবীন্দ্রনাথও যে গ্রাম সমাজের কথা ভেবেছেন বা যে গ্রাম সমাজকে নিয়ে তার মনে হয়েছে যে সেটা প্রায় রাষ্ট্রহীন বা রাষ্ট্রহীন, ঠিক সরাসরি এরকম ভাবে কথাটা বলেননি, কিন্তু সমাজ নির্ভর কথাটা বলেছেন। ইউরোপের কথা বলছেন সেটা রাষ্ট্র নির্ভর। তা তো অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে আমাদের প্রায় রাষ্ট্র যেন ছিলই না। ব্যাপারটা ঠিক সেরকম নয় বোধহয়, আরেকটা রকম অন্য দিক থেকেও একটু দেখা দরকার। সেই সময়টাই ছিল সব দেশের ক্ষেত্রেই, সেই সময়টাই ছিল আসলে সামন্ততন্ত্রের যুগ। এত রাষ্ট্রশক্তি প্রবল ছিল না। আমাদের তো রোম সাম্রাজ্য দেখলে চলবে না, আমরা যদি শুধু ইউরোপ দেখলেও চলবে না। ইউরোপ একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র বটে, ইউরোপ থেকে আমরা অনেক কিছু নিয়েছি। আমরা কেন, অনেক 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 বেশি নিয়েছে। আধুনিক সভ্যতা, আধুনিক জ্ঞান বিজ্ঞান, রাষ্ট্রের আধুনিক ধারণা, জাতির আধুনিক ধারণা, এসব অনেক কিছু আমরা নিয়েছি নিশ্চয়ই। কিন্তু তা সত্ত্বেও ইউরোপটাই তো পৃথিবী নয়, বা রোম সাম্রাজ্যটাই সমগ্র ইউরোপের ধারণা। সেখানেও গ্রাম সমাজ ছিল, সেখানেও সামন্ততন্ত্র ছিল, এবং সেখানেও রাষ্ট্রের যে ধারণাটা রবীন্দ্রনাথ আমাদের তার নিজের দেশ থেকে পেয়েছেন, যে খুব দুর্বল রাষ্ট্র, খুব আলগা, রাজা রাজার মতন থাকেন, প্রজারা তাদের নিজেদের জীবন যাপন করে, রাজত্ব নিয়ে প্রজাদের কোনো মাথা ঘামানো নেই, তারা তাদের মতন চলছে, সমাজ নিজের গতিতে চলছে, গ্রাম নিজের পথে চলছে। হ্যাঁ, অর্থনীতির ক্ষেত্রে এটা ঠিক কেন না, মূলত গ্রাম একটা ইউনিট, একটি একক, একটা গ্রাম কেন্দ্রিক এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা ছিল। তার ফলে অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাটা খুব কম ছিল, খুব গৌণ ছিল। কিন্তু তাও কি ছিল না, খাজনা কি ছিল না, খাজনা কি আদায় হতো না? আমরা যদি মোগল যুগের কথা ভাবি, খাজনা আদায় হতো। তারও আগেও সামন্ত রাজাদের আমলে সারা বছরের খাজনা এরকম ভাবে না হলেও বিভিন্ন সময়ে রাজাকে উপঢৌকন দেওয়া, যৌতুক দেওয়া, বিশেষ উপলক্ষে, এসব অভ্যাসের মধ্যে ছিল। এগুলো ঠিক যদিও দেখানো হয়, ভাবা হয়, আমরা ভাবতে চেষ্টা করি অনেক সময় যে রাজা প্রজায় সম্পর্কটাও যেন খানিকটা সামাজিক, হয়তো খানিকটা তাই। আসলে তো সেই রাজারা তো অনেক ছোট ছোট রাজা। এটা সামন্ত মানে 20টা গ্রামের রাজা কি 50-100টা গ্রামের রাজা। তার ফলে সেই রাজার সঙ্গে মানুষের ঘনিষ্ঠতা নিশ্চয়ই অনেক বেশি ছিল।
তাদের পারিবারিক উৎসব অনুষ্ঠানে প্রজারা কখনো উপঢৌকন নিয়ে গেছেন, তার সেই সূত্রে তাদের একটা সামাজিক সম্পর্ক হয়তো ছিল, কিন্তু বাধ্যবাধকতাও ছিল, এর সঙ্গে বাধ্যবাধকতা ছিল। সবটা লিখিত, এখনকার মতন লিখিত আইন কানুন ছিল না ঠিকই, কিন্তু প্রথা, সামাজিক যে প্রথাগুলি ছিল তার আড়ালে কোথাও একটা রাষ্ট্রের ভূমিকা ছিল। আর তাছাড়া আমাদের ভারতবর্ষীয় যে সমাজ, তার যে থাকবন্দি সমাজ, বিভিন্ন স্তরে স্তরে সাজানো, যে চতুর্বর্ণাশ্রম যে প্রথা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ইত্যাদি, এই যে প্রথা, এর মধ্যেই তো একটা ব্যবস্থা ছিল। এই ব্যবস্থাটা শুধু তো সমাজের নয়, রাজার সঙ্গে ব্রাহ্মণদের, ক্ষত্রিয়দের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, অনেক কাছাকাছি সম্পর্ক ছিল, অনেক পরামর্শ হতো। তারা আসলে বহু ক্ষেত্রে তারা রিপ্রেজেন্ট করতেন, রাজার প্রতিনিধিত্ব করতেন বহু ক্ষেত্রে। ব্রাহ্মণরা যে পরামর্শগুলি দিতেন সমাজকে, সেই পরামর্শগুলো বহু ক্ষেত্রেই ধর্মের নামই হোক, ঈশ্বরের নামই হোক, আসলে সেটা রাজ্যের মঙ্গল, প্রজাদের মঙ্গল, আসলে সেটা রাজার মঙ্গল শেষ পর্যন্ত, এরকম বহু পরামর্শই দিতেন। আমরা ওই রক্তকরবীতে রবীন্দ্রনাথের কথা আমরা বলছি, তিনি পরবর্তীকালে তার ভাবনা তো বিবর্তিত হয়েছে। রাষ্ট্র সংক্রান্ত তার ধারণাটা শুরুতে যেমন ছিল, তার প্রথম বোঝাপড়ার সময় যেমন ছিল, পরবর্তীকালে সেখানে তো থেমেছিল এরকম না, কোনো মানুষেরই থাকে না। রবীন্দ্রনাথের মতো মানুষের তো থাকেই না, থাকতেই পারে না। কেন, তিনি এমন এমন জায়মান একজন মানুষ, এমন চলিষ্ণু একজন মানুষ, এত বিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া একজন মানুষ, তার কোনো একটি বিশেষ ভাবনা এক জায়গাতে শুরু হয়ে সেইখানেই থেমে থাকবে, সেখানেই শেষ হবে, তা হয় না। তার ফলে আমরা যদি রবীন্দ্রনাথের মতামতগুলো, উনি লিখেছেন, ওনার একটি বিখ্যাত প্রবন্ধ আছে, যারা এগুলি নিয়ে লেখাপড়া করেছেন, করেন, জানেন, রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত কালান্তরে একটি বিখ্যাত প্রবন্ধ। এই সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের কয়েকটি প্রবন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে এটি সম্ভবত সবচেয়ে দুটি তিনটি গুরুত্বপূর্ণ রচনার একটি, রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত। সেখানে তিনি, এটা একটা রিভিউ মতন, শচীন সেনগুপ্ত মশাই টেগোরস পলিটিক্যাল থট বলে ইংরেজিতে একটা বই, সেটাই রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তা চেতনা সংক্রান্ত প্রথম বই, লেখেন। তার প্রতিক্রিয়াতে রবীন্দ্রনাথ এই প্রবন্ধটি লিখছেন। সেখানে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে মানুষ দীর্ঘকাল ধরে অনেক রকম অবস্থার মধ্যে দিয়ে চলেছে, তার চিন্তা চেতনাকে ঐতিহাসিকভাবে দেখাটাই সঙ্গত। এটা নিজের সম্পর্কেই বলছেন, নিজের রাষ্ট্রনৈতিক মতের ব্যাপারেই বলছেন। সেই কথার মানেটাই দাঁড়ায় যে তার রাষ্ট্রনৈতিক মতটা 1901 সালে যেমন ছিল, নৈবেদ্য লেখার সময় যেমন ছিল, ওই যে স্বার্থের সমাপ্তি অবঘাতে, হ্যাঁ, বা লোভে লোভে বেঁধেছে সংঘাত, এইসব যে কবিতাগুলি আছে ওই পর্বের, যে সময় বঙ্গভঙ্গ আন্দোলনের খুব কাছাকাছি সময়, এই সময় কথা বলছি। এই জন্যে রবীন্দ্রনাথের জাতীয়তা বোধ যেটা, সেইটা সবচেয়ে বেশি দেখা যায় এই বিশেষ একটা সময়, সবচেয়ে বেশি দেখা যায়। এবং আমাদের তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা মনে রাখা জরুরি, যে রবীন্দ্রনাথ যে সময় জন্মগ্রহণ করেছেন, সেই সময়টাই হচ্ছে আমাদের এই জাতীয়তা বোধের জাগরণের কাল। আমরা যাকে নবজাগরণ বলি, সেই বাংলার নবজাগরণ 19 শতকের দ্বিতীয় পর্ব রবীন্দ্রনাথের জন্য, 1861। এই সময়টাই হচ্ছে নবজাগরণের সবচেয়ে নির্দিষ্ট আকার নিচ্ছে, স্পষ্ট আকার নিচ্ছে, অভিমুখ নিচ্ছে। অনেক ধরনের ঘটনা ঘটছে, পাশাপাশি অনেক লেখালেখি হচ্ছে। আরো শুধু লেখালেখি নয়, চিন্তা চর্চা। এমনকি এই সময় 1885 সাল রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে আমাদের ওই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে কংগ্রেস দল তো তখন নয়, ঠিক এখন কংগ্রেসকে যেরকম ভাবি সেরকম নয়, একটা মঞ্চ, প্ল্যাটফর্ম, ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় একটি মঞ্চ তৈরি হচ্ছে রাষ্ট্রনৈতিক আলাপ আলোচনার মধ্যে। রবীন্দ্রনাথ তার সঙ্গে যুক্ত হয়েছেন, গেছেন বহুবার, তিনি গেছেন
সেখানে অনেকগুলি ক্ষেত্রে তিনি উপস্থিত থেকেছেন, শুধু কলকাতায় না, আরো অনেকগুলো জায়গাতে তিনি উপস্থিত থেকেছেন। পরবর্তীকালে তিনি নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছিলেন। গান্ধীজির সঙ্গে তার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ছিল নিশ্চয়ই, বা নেহেরুর সঙ্গে তার যোগাযোগ ছিল, বা কংগ্রেসের আরো অনেক নেতার সঙ্গে নিশ্চয়ই তার যোগাযোগ ছিল। কিন্তু কংগ্রেস যে রাজনৈতিক মঞ্চ, তার থেকে তিনি এই পর্বটার পরে যে বঙ্গভঙ্গ যে আন্দোলন, যে সময়টাতে আমি বলছিলাম তার জাতীয়তাবোধ সবচেয়ে বেশি আমরা দেখি, প্রকাশিত হতে দেখি, তারপরে তিনি কিন্তু নিজেকে একটু পাশে সরিয়ে নিয়েছেন। তিনি তখন একটু অন্যভাবে ভাবতে শুরু করছেন। এটা একটা অভিজ্ঞতা তার জীবনে, যে রাজনীতির ক্ষেত্রে দেশটা একটা অন্যরকম ব্যাপার। ওনার দেশ ধারণাটা, এই যে জাতীয়তা তো আসলে দেশ নিয়ে, মানুষ নিয়ে, দেশের মানুষ নিয়ে। তো দেশপ্রেম জাতীয়তা খুব কাছাকাছি, প্রায় একই রকমের ব্যাপার। তো রবীন্দ্রনাথ পরবর্তীকালে বলছেন যে তার ধারণাগুলো বিবর্তিত হয়েছে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদী তো ছিলেনই না কোনো অবস্থাতেই না। ওই যে একটা বিশেষ সময় কিছু কিছু তার জাতীয়তাবাদের স্ফুরণ ঘটেছে, নিশ্চয়ই ঘটেছে, যখন তিনি ওই একসূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সুখিয়াছি সহস্রটি বন্ধের মতন গান লিখছেন। আমাদের বঙ্গভঙ্গের পটভূমিতে তার দেশাত্মবোধক বেশ কিছু গুরুত্বপূর্ণ গান রয়েছে, যেখানে ঐক্যের কথাটা আসছে, জাতীয় ঐক্যের কথাটা আসছে, প্রয়োজনের কথাটা আসছে। তার পক্ষে তিনি কথা বলছেন, শপথের কথা বলছেন, উৎসাহের কথা বলছেন। সেরকমের গান এই সময়টাতেই সবচেয়ে বেশি রচিত হয়েছে। এই সময়ে তার যে জাতীয়তা সম্পর্কিত তার যে অবস্থান, সেটা খানিকটা মতবাদের আকার ধারণ করছিল, হয়তো কিছুটা বাদ যাকে, কিন্তু তাও কোনো স্পষ্ট যে বাদ দাঁড়ালো তা না। উনি একটা প্রবন্ধ লিখেছিলেন এই সময়, স্বদেশী সমাজ। এটাও জানেন, যারা জানেন তাদের কাছে আমি পুনরাবৃত্তি করছি, আর খুবই জানা এগুলো, তবু যারা জানেন না তাদের জন্য বলা দরকার। স্বদেশী সমাজ বলে একটি প্রবন্ধ লেখেন, সেখানে তিনি আমাদের সমাজটা কেমন হবে তার একটা কাঠামো, একটা গাইডলাইন, একটা নির্দেশিকা মতন তিনি তৈরি করেন। এটা কিন্তু ঠিক ইডিওলজি না হলে, একটা মতবাদ সেই অর্থে খুব না হলেও, ওর মধ্যে একটা ইডিওলজির কাঠামো কোথাও তৈরি করা যায়। এটা ঘটছিল এই সময়ই ঘটেছে, এই স্বদেশী সমাজ। আসলে উনি যতটা জাতীয়তাবাদী, তার চেয়ে অনেক বেশি দেশপ্রেমিক। যদিও এখনকার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যদি রবীন্দ্রনাথের নানা বিষয় আলোচনা করি, সমালোচনামূলক, রাষ্ট্রের সমালোচনা করছেন, যেখানে তিনি ধর্মীয় গোঁড়ামির সমালোচনা করছেন, উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করছেন, ধর্মান্ধতা, গোঁড়ামি যেটা বলছিলাম, সেই সব পড়লে টরলে তো অনেকে এখন যারা আছেন, যারা রাষ্ট্রশক্তির মধ্যে রয়েছেন, তাদের যা লাইন, চিন্তা চেতনা, তাতে তো প্রায় রবীন্দ্রনাথকে দেশদ্রোহী পর্যায়ে ঠেলে দেওয়া যায় না, তা কিন্তু নয়। মানে রবীন্দ্রনাথ যা বলেছেন, যে কথাগুলো বলেছেন, সেই ধরনের প্রায় সেই কথাগুলি বলার জন্য এখনকার দিনে অনেককেই খুব সহজেই দেশদ্রোহী বলে ফেলা হচ্ছে। নেহাত রবীন্দ্রনাথ বলে তাকে ঠিক এরকম ভাবে আর তিনি উপস্থিত নেই, তার ফলে তাকে নিয়ে ঠিক এরকম ভাবে বলা হয় না, কিন্তু তাকে নানাভাবে বিকৃত করা হচ্ছে। হয় তার এই দিকগুলো, তার এই যে চলমানতা, এই যে জাতীয়তা সম্পর্কিত তার যে প্রাথমিক অবস্থান থেকে ধীরে ধীরে রবীন্দ্রনাথ আরো এগিয়ে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে আমি বলবো শুধু এগিয়ে চলে, একটু সরে যাচ্ছেন, পাশে সরে যাচ্ছেন। দেশপ্রেমিক তিনি, দেশকে ভালোবাসছেন, দেশের কাজ করার একটা বিকল্প পথ তিনি করে নিচ্ছেন। বঙ্গভঙ্গ আন্দোলনের পরে নিজেকে প্রত্যক্ষ রাজনীতির মাঠ থেকে, ময়দান থেকে প্রত্যাহার করে নেওয়ার মধ্যে দিয়ে। সেটা কি? সেটা হচ্ছে গ্রাম সমাজের মধ্যে গিয়ে কাজ করা। সেটা শিলাইদহে তার জমিদারি এলাকায় সে কাজ একটা পর্ব তিনি করেছেন, খুব নিষ্ঠার সঙ্গে করেছেন। পরবর্তীকালে সেই শ্রীনিকেতনে, আমাদের এখানে শ্রীনিকেতনে বিশ্বভারতীর
উম, একটা একটা অংশ, একটা অঙ্গ, একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। যদিও আজকে বিশ্বভারতীতে কতটা গুরুত্ব পায় সে নিয়ে আমার নিজেরও অনেক প্রশ্ন আছে, অনেকেরই আছে, কিন্তু রবীন্দ্রনাথের ভাবনায় তো ছিল, খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। শিলাইদহে যে কাজটা তিনি করছিলেন সেই কাজটাকেই আরো সুনির্দিষ্টভাবে, আরো 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 সূচিমুখ করে, আরো অনেক মানুষকে যুক্ত করে এলমার্স্টের মতন মানুষকে নিয়ে এসছেন, রথীন্দ্রনাথকে কৃষি বিজ্ঞান পড়িয়ে নিয়ে এসছেন, তাকে প্রথমে শিলাইদহে তারপরে এখানে কাজে যুক্ত করেছেন। তারা সকলে মিলে আরো অনেক মানুষ এসছেন, তাদেরকে নিয়ে যেভাবে কাজটা করেছেন। এবং এখানে যে কাজটা ছিল ওই গ্রাম সম্প্রসারণ, পল্লী সম্প্রসারণ, সেখানে মূল কাজটা ছিল, কিছুটা ছিল অর্থনৈতিক, কিছুটা সাংস্কৃতিক। অর্থনৈতিক ক্ষেত্রে রবীন্দ্রনাথ যে শব্দগুলো ব্যবহার করছেন ঠিক ঠিক সেগুলো হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো ব্যবহার করছেন। ওর এই 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 দেশ ভাবনা সংক্রান্ত চিন্তা চেতনার, সেটা একটা খুব মৌল শব্দ, সেটা হচ্ছে আত্মশক্তি। ওর কথাটা হচ্ছে যে দেশের মানুষকে আত্মশক্তিতে বলীয়ান করে তুলতে হবে। ভিতরে কি শক্তি আছে সে নিজে জানে না। অশিক্ষিত মানুষগুলি, সরল মানুষগুলি, তারা জানে না যে তার ভিতরে কত শক্তি জমে আছে। সেই মানুষকে তার শক্তি সম্পর্কে সচেতন করে তুলতে হবে। তার গ্রাম সেবা, পল্লী সম্প্রসারণের মৌল ভাবনাটা ছিল। সেই ভাবনাটাকে কার্যকরী করার জন্য গ্রাম সম্প্রসারণের নানা ধরনের কাজ হয়েছে। সেই কাজ যেমন কৃষি বিকাশের কাজ হয়েছে, তেমনি জলের অভাব, ম্যালেরিয়া দূরীকরণ, স্বাস্থ্য সমবায়ের কাজ, অর্থনৈতিক সাহায্য সহযোগিতা, পরস্পর নির্ভরশীল একটা সামাজিক নতুন ধরনের উদ্যম আয়োজন, তার জন্য সমবায় গড়ে তোলা, সে কাজ। তারপরে হচ্ছে শিক্ষার কাজ, এই বিভিন্ন রকম, এবং সাংস্কৃতিক কাজ। আজকে ভাবতে আমাদের অবাক লাগে যে সেই সময়ে গ্রামে গাড়ি যেত বই নিয়ে, চলমান লাইব্রেরি। এই ভাবনা রবীন্দ্রনাথ, কেন কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য, যে রবীন্দ্রনাথ যে নিজেকে প্রত্যাহার করে নিলেন, তার মনে হয়েছিল জাতীয়তা বোধ একটা ব্যাপার আর জাতীয়তাবাদ আর একটা ব্যাপার। কংগ্রেস বা রাজনীতির অঙ্গনের প্রধান যে ধারাটা তখন, তারা যা করছিল সেটা হচ্ছে জাতীয় ঐক্যের নামে একটা রাজনৈতিক উদ্যোগ। রাজনীতি তো দরকার নিশ্চয়ই, একটা দেশের উন্নয়নের কাজ, মানুষের কাজ করতে গেলে রাজনীতি শেষ পর্যন্ত লাগেই, কিন্তু শুধুই রাজনীতি নয়। রবীন্দ্রনাথের মনে হয়েছিল যে ব্যাপারটা শেষ পর্যন্ত গিয়ে, আমরা এখনকার দিনে একটা কথা বলি, অনেকে বলেন, শুনবেন, যে শেষ পর্যন্ত তো সেই ভোট, যেহেতু আমাদের রাজনীতির মূল ব্যবস্থা হচ্ছে ভোট কেন্দ্রিক গণতান্ত্রিক ব্যবস্থা, ভোটের বাক্সে রিফ্লেকশন হয়, প্রতিফলন ঘটে। মানুষের কাজ করা, তার একটা মূল অভিমুখটাই হচ্ছে যে আমি কাজ করছি, সে যেন আমাকে ভোটটা দেয়, তারা যেন আমাকে ভোট দেয়, এরকম একটা যেন লক্ষ্য আছে। মানে এই রকমের ছোট স্বল্পমেয়াদী স্বার্থ কেন্দ্রিক রাজনৈতিক ধারণা, এইটা রবীন্দ্রনাথের, তখন ভোট ছিল না নিশ্চয়ই, কিন্তু তাহলে ছিল ইংরেজের কাছে আবেদন নিবেদন। কংগ্রেস যে কাজটা করছিল, আরো একটা ব্যাপার ছিল সেই সময়, সেটাও এই সূত্রে আমাদের বলা দরকার, সেটা রবীন্দ্রনাথের মধ্যেও ছিল একটা পর্বে, রবীন্দ্রনাথের মধ্যেও ছিল, যে আমরা যে নবজাগরণের কথা ভাবি, জাতীয় উন্মেষের কথা বলি, আমাদের বাংলার নবজাগরণ সম্পর্কে একটা কথা বলা হয়, ইতিহাসগতভাবে ঠিকই বলা হয় বোধহয়, যে এই নবজাগরণটা তুলনায় দুর্বল, তার তত ভিত্তিমূল, তত দৃঢ়ময়, তত নিচ পর্যন্ত, সমাজের নিচের তলা পর্যন্ত তা যেতে পারেনি। তো এই যে ব্যাপারটা, এটা বোধহয় একটা সত্য আছে। তার একটা কারণ বোধহয় এই, যে
জাতীয়তাবাদের উন্মেষ ঘটার একটা একটা লক্ষ্য হতে পারত জাতীয় স্বাধীনতা, ছিল, হয়েও ছিল, সেই সূত্রেই কংগ্রেসের গঠন। কিন্তু সেটা আবার লড়াইয়ের পথে না গিয়ে অনেকটাই আবেদন নিবেদনের পথে চলে যায়, দর কষাকষির পথে। প্রথমত আবেদন নিবেদন, তারপর হচ্ছে দর কষাকষি, টেবিলে আলোচনা। গান্ধীজির মতো নেতা ছিলেন, আমরা দেখেছি, একেবারে মানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে লড়াই করছে, সেগুলো ফাইনাল ফেজের, চূড়ান্ত পর্বে। যখন আবেদন নিবেদনের নিষ্ফলতা সম্পর্কে দেশের মানুষ ক্রুদ্ধ হয়ে উঠছে, রেগে উঠছে, নেতারাও হতাশ হয়ে পড়ছেন, আর বিশেষ আশা করছেন না, অন্য অন্য খেলা শুরু হয়ে গেছে, দেশকে ভাগ কর বিভাজনের জন্য ধর্মভিত্তিক ওই মুসলিম লীগ, হিন্দু মহাসভা, তাদের সব উৎসাহিত করা পরোক্ষে, এসব শুরু হয়ে গেছে। এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করেই সেটা ঘটেছিল। প্রকৃতপক্ষে বঙ্গভঙ্গকে কেন্দ্র করেই তার সূচনা, যে কলকাতার বিকল্প ঢাকাতে একটি কেন্দ্র হবে বাংলাদেশের, তৎকালীন অবিভক্ত বাংলা, অবিভক্ত নয়, ভেঙে যে হবে, যেটা ভাঙা হয়েও ছিল, তারপরে সে ভাঙা রক্ষা করতে পারেনি, আন্দোলনের চাপে আবার মেনে নিতে হয়, বঙ্গভঙ্গ আবার ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু মূল ভাবনাটা ছিল যে ঢাকাতে যে কেন্দ্রটা হবে, স্পষ্ট এরকম ভাবে তো বলা হয়নি, কিন্তু সেখানে যাদের নিয়ে এটা নাড়াচাড়া করা হচ্ছিল, ধোঁয়া দেওয়া হচ্ছিল, উৎসাহিত করা হচ্ছিল, তারা অহিন্দু মানুষ, বিশেষ একটি ধর্মভিত্তিক মানুষ। এর মধ্যে একটা ব্যাপার ছিল, একটা ইন্ধন ছিল কোথাও, যে কলকাতা কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতিতে তোমরা জায়গা পাচ্ছ না, তোমাদের উন্নয়ন বিকাশ এই সমস্ত পাশে পড়ে থাকছে, সুতরাং এটাতে তোমাদের ভালো হবে, বাংলাকে ভাঙলে ভালো হবে তোমাদের। এই ব্যাপারটা শুরু হয়েছিল। আমি যে কথার সূত্রেই এই কথা এসছি, সেটা হচ্ছে জাতীয়তার আন্দোলনের মধ্যে দিয়ে জাতীয়তা, এবং সেটা হচ্ছে দেশের স্বাধীনতার জন্য আন্দোলন, ইংরেজ বিরোধী আন্দোলন। সেটা পুরোপুরি সেই চেহারা যদি নিতে পারত, তাহলে জাতীয়তার ধারণা, জাতীয়তার বোধ আজকে আমরা যেভাবে দেখি, ঠিক সেরকম না হয়ে ভিন্ন রকমের হতো, স্বাধীনতা ভিন্ন রকমের হতো, স্বাধীনতা উত্তর দেশ ভিন্ন রকমের হতো, অনেক 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 অন্য ঘটনা ঘটতো, অন্য রকমের ঘটতো। রবীন্দ্রনাথের কথাতে আমরা ফিরে যাই, যে রবীন্দ্রনাথ পরবর্তীকালে প্রথম এই যে পর্বটা বলছিলাম, যে ওই 1901, 1905, এই 4-5 বছর, তার পরবর্তীকালে গোরা বলে একটা উপন্যাস আছে, বিখ্যাত, পড়েছেন প্রায় সকলেই। সেখান থেকে শুরু হয় দেশ চেনা, তারপরে ঘরে বাইরে, এই সব জায়গাগুলোর থেকে, যে এবং তার সঙ্গে হচ্ছে গ্রামের মধ্যে কাজ করা, সরাসরি গ্রামের মানুষের মধ্যে গিয়ে কাজ করা, কিছু পাওয়ার জন্য নয়। রবীন্দ্রনাথ কোনো দল করেননি, তিনি কারোর হয়ে আবেদন নিবেদন করেননি, জনগোষ্ঠী দেখিয়ে ইংরেজের গা ঘেঁষার চেষ্টা করেননি, এইটা দেখানোর জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এমন কিছু ঘটেনি। তার ফলে রবীন্দ্রনাথ যে কাজটা করছিলেন, সে কাজটা করছিলেন পুরোপুরি একেবারেই বিকল্প, দেশপ্রেমের একটা বিকল্প ধারণা, আমি বলবো জাতীয়তার একটা বিকল্প ধারণা, একটা বিকল্প জাতীয়তার ধারণাকে তিনি প্রতিষ্ঠা করতে চাইছিলেন। জাতি অবশ্য তা গ্রহণ করেনি, দুর্ভাগ্যের হলেও সত্যি, আমরা তা গ্রহণ করিনি। কারণ আমরা সাধারণ মানুষরা তা বেশি দূর তো আমরা দেখতে পাই না। নেতারা গ্রহণ করলে সাধারণ মানুষের পক্ষে গ্রহণ করাটা হয়তো অনেক সহজ হতো, কিন্তু নেতারাও গ্রহণ করেননি। রবীন্দ্রনাথকে তারা খুব শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, কিন্তু কিরকম শ্রদ্ধা এবং সম্মান ছিল রাজনৈতিক স্তরে, তার একটি উদাহরণ আছে, আমাদের মাস্টারমশাই খুব বলতেন, আমরা জানি এ ঘটনা, যে জালিয়ানওয়ালাবাগের গণহত্যার পরে কলকাতাতে প্রতিবাদ সভা করা দরকার, এই প্রস্তাবটা রবীন্দ্রনাথই পাঠান, যে প্রতিবাদ হওয়া দরকার, প্রকাশ্য প্রতিবাদ হওয়া দরকার। তো তখন
চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। হ্যাঁ ঠিক আছে, আসুন আমরা করবো। তাহলে কার নামে চিঠি লেখা হবে, কার নামে আবেদন জানানো হবে? চিঠি লেখা নয়, আহ্বান জানানো হবে। কেন আপনার নাম? বলে কে সবাই বলবেন? কেন আপনি বলবেন? সবই রবীন্দ্রনাথ করবেন। সবটাই রবীন্দ্রনাথের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সম্মানের একটা চেহারাটা হচ্ছে এই রকমের। রবীন্দ্রনাথকে দূরে রাখতেই বোধহয় নেতৃত্ব পছন্দ করতেন। তৎকালীন জাতীয় নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্ব তারা পছন্দ করতেন। যাই হোক, রবীন্দ্রনাথ কিন্তু জাতীয়তার একটা বিকল্প ধারণা, তাঁর দেশবোধ, সেই দেশের যে দেশবোধের সঙ্গে মানুষ অনেক বেশি জড়িত, মানুষের যে আত্মশক্তি বলে যে শব্দটা প্রয়োগ করছিলাম, তার গ্রাম সমাজে কাজের যে অভিজ্ঞতা, যে ক্ষেত্রগুলোকে তিনি কাজের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন, কৃষির উন্নয়ন, নতুন পদ্ধতিতে চাষবাসের আয়োজন করা, স্বাস্থ্য উন্নয়ন ঘটানো। খুবই আমাদের দেশের গ্রামাঞ্চলের স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ ছিল, পানীয় জলের সমস্যা খুবই করুণ ছিল, শিক্ষা একেবারে অশিক্ষায় ভরেছিল গোটা দেশটা, দারিদ্র, অপুষ্টি, অসুস্থতা, অশিক্ষায় পরিপূর্ণ একটি দেশ। এইগুলোই ছিল তার কাজের মূল ক্ষেত্র, যে দেশ যদি করতে হয় তাহলে এই জায়গাগুলোতে কাজ করতে হবে। কথা বলে টলে লাভ নেই বেশি। জাতীয়তা বোধ, জাতি কি, জাতীয়তা বোধ কি, এসব করে নয়, কাজ করতে হবে একেবারে সরাসরি মানুষের মধ্যে কি। এইটাই আর একটা চেহারা পেল তার ওই ইংরেজের সঙ্গে আমাদের নেতৃত্বের যে সম্পর্ক বা যে বোঝাপড়া ইংরেজ সম্পর্কে। রবীন্দ্রনাথেরও কিন্তু একটা সময় পর্যন্ত বোঝাপড়া কিছু সেরকম ছিল বই কি, উনি মনে করেছিলেন, উনিও মনে করেছেন একটা সময় পর্যন্ত ইংরেজ ভারতে এসেছে, এটা ভারতের পক্ষে মঙ্গল। আধুনিক সভ্যতাকে তারা নিয়ে এসছে, আধুনিক বিজ্ঞানকে তারা নিয়ে এসছে, আধুনিক শিক্ষাকে তারা নিয়ে এসছে, তাদের সূত্রে আমরা এগুলো পেয়েছি, এটা তারও ধারণা ছিল। তিনিও মনে করেছেন হ্যাঁ এগুলো সবই সত্যি, কিন্তু এইগুলো করার জন্য ইংরেজ তো আসেনি। এগুলো আমরা পেয়ে গেছি তার আসার সূত্রে। ইংরেজ এসেছিল আসলে ওই বাণিজ্য করতে প্রথমত, তারপর রবীন্দ্রনাথের ভাষায় বণিকের মানদণ্ড দেখা দিল, রাজদণ্ড, তারপর রাজত্ব করতে শুরু করলো। তো এই তার কাজ। সে আমাদের শিক্ষিত করতে আসেনি, ওরা আমাদের স্বাস্থ্য দেখতে আসেনি, আমাদের সংস্কৃতিবান করে তুলবার জন্য আসেনি। ওরা যে শিক্ষার ক্ষেত্রে আমরা জানি যেটুকু শিক্ষা করতে চেয়েছিল কেরানি তৈরি করার জন্য শিক্ষা। আমরা সেই সব লেখাগুলো এখন পড়ি, ওই উপরতলায় শিক্ষা ধারণ থেকে অল্প কিছু উপরের তলার মানুষকে ওরা শিক্ষিত করবে, আর সেই শিক্ষাটা চুঁয়ে যেমন করে মাটিতে জলটা চুঁয়ে তলায় যায়, তেমনি করে চুঁয়ে নিশ্চয়ই রবীন্দ্রনাথ সেমনি অনেক লিখেছেন। উনি এই শিক্ষা সম্পর্কেই ইংরেজ শাসনে যে অভিজ্ঞতা তার, সে অভিজ্ঞতা নিয়ে যে গোটা দেশটা অন্ধকারে থাকবে, একটা রেলগাড়ি সমস্ত কামরাগুলো অন্ধকার আর ইঞ্জিনটা আলোকিত, সে টেনে নিয়ে চলছে একটা অন্ধকারের দেশকে। অল্প কিছু শিক্ষিত মানুষ, আলোকিত, আলোকপ্রাপ্ত, ইংরেজ রাজত্বের আলোকপ্রাপ্তরা ইংরেজ সমাজের সুবিধাভোগী মানুষ, তারা ইংরেজদের কাছাকাছি থাকতে পছন্দ করত, ঘেঁষতে পছন্দ করত। তাদের জাতীয়তাবাদ একরকমের। রবীন্দ্রনাথ ঠিক সেরকম ভাবে না ভাবলেও তার ওই ভাবনাটা ছিল যে ইংরেজরা আমাদের ভালো করতে এসছে, একটা সময় পর্যন্ত ছিল। এগুলো ওই জালিয়ানওয়ালাবাগ থেকে ভাঙতে শুরু করে, পরবর্তীকালে আরো অনেক ভাঙে, অনেক। সেই ভাঙার মধ্যে দিয়ে, এবং শুধু আমাদের নিজের দেশেই না, এর মধ্যে সারা পৃথিবীর পটভূমি আছে, পটভূমির পরিবর্তন ঘটেছে সারা পৃথিবীতে। যখন উগ্র জাতীয়তাবাদ ধীরে ধীরে পৃথিবীতে চারিদিকে মাথা তুলতে শুরু করেছে, প্রথম ইতালি, মুসোলিনি, তারপর জার্মানি, তারপর স্পেন, যে প্রধান যে ফ্যাসিস্টদের যে কেন্দ্রগুলো হয়ে যায়। 30-এর দশকে আন্তর্জাতিক ক্ষেত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যাপকতম মানুষের ঐক্য গড়ে তোলার
উদ্যোগ নেন সারা পৃথিবীর গণতান্ত্রিক প্রগতিশীল অনেক বুদ্ধিজীবী মানুষ, অনেক বিজ্ঞানী, অনেক লেখক, অনেক কবি, কত নাম, সেই সমস্ত মানুষরা রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ করেন। এবং রবীন্দ্রনাথও তখন দেখছেন, রবীন্দ্রনাথ চোখ কান বন্ধ করা মানুষ ছিলেন না, ভীষণ স্পর্শকাতর মানুষ। তিনি সারা পৃথিবীর খবর রাখতেন, তিনি এত এত দেশগুলো ঘুরেছেন, তিনি খবর রাখতেন বলেই 30 সালে তিনি সোভিয়েত ইউনিয়ন যাওয়ার জন্য বারবার আগ্রহ প্রকাশ করছেন, তারও আগের থেকে, 4-5 বছর আগের থেকে। কেন? দেখতে চাইছেন, শুনছেন তো অনেক কিছু, অনেক নিন্দা ইত্যাদি শুনেছেন বেশিরভাগটাই বলশেভিকদের, কিন্তু আবার এটাও শুনছেন যে সেখানে এমন কিছু ঘটছে যেটা আর 5টা দেশের থেকে আলাদা। সেটা গিয়ে বলছেন যে এসে যা দেখছি সেটা আর কোনো দেশের মতো নয়, একেবারে অন্যরকম, একেবারে মূল্যে প্রভেদ। এই যে কৌতূহল, তার যে কৌতূহল নিয়ে 1926 থেকে চেষ্টা করতে 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 তাকে নিরস্ত করার চেষ্টা হয়েছে, না যাবেন না, খুব খারাপ অবস্থা হবে, আপনার খুব কষ্ট হবে, ফাইনালি তিনি গেছেন। এই যে কৌতূহলটা তার, এই কৌতূহলটা বোঝায় যে তিনি জানতে চান মানুষ কোথায়, কে কিভাবে কি করছে, মানুষ কিভাবে এগোচ্ছে, সভ্যতার কি অবস্থা। সেই মানুষটি যখন দেখছেন পৃথিবীতে বেশ ইউরোপের বড় বড় দেশে, শক্তিধর দেশগুলোতে, আমাদের এখানেও এশিয়াতে, জাপানে ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিচ্ছে, যুদ্ধবাদ শক্তি মাথা চাড়া দিচ্ছে, তখন ওর মোহভঙ্গ হচ্ছে এইসব ইংরেজদের সম্পর্কে। আগে যে তার ধারণা ছিল ছোট ইংরেজ বড় ইংরেজ ভাগ করেছিল, যে যারা শাসন করে, যারা অত্যাচার করে তারা এক ধরনের ইংরেজ, আর যারা আমাদের বিজ্ঞান দিয়েছে আধুনিক, সাহিত্য দিয়েছে আধুনিক, সংস্কৃতির ধারণা দিয়েছে আধুনিক, মানব কল্যাণের ধারণা দিয়েছে, তারা হচ্ছে বড় ইংরেজ, ভালো ইংরেজ। রবীন্দ্রনাথ তার মতো করে দেখেছেন, তার সবার এক একজনের তো নিজস্ব দেখার একটা ভঙ্গি থাকে, দৃষ্টিকোণ থাকে। রবীন্দ্রনাথের দৃষ্টিকোণটা আবশ্যিকভাবে রাজনৈতিক নয়, প্রাথমিকভাবে রাজনৈতিক নয়, তিনি মানুষের দৃষ্টিকোণ থেকে দেখেছেন, তিনি একজন স্রষ্টার দৃষ্টিকোণ থেকে দেখেছেন, সাহিত্যিক, শিল্পী, কবি, সেই তিনি তার দৃষ্টিকোণ থেকে দেখেছেন। কিন্তু তার মোহভঙ্গ হয়েছে, ধীরে 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 তার মোহভঙ্গ হয়েছে, প্রবলভাবে মোহভঙ্গ হয়েছে যখন দেখছেন এই জাতীয়তাবাদের নাম করে আসলে মানুষকে বিভ্রান্ত করে দেশের ক্ষমতা দখল করা হচ্ছে, এবং তারপরে প্রবল অত্যাচার, শাসন, এবং শুধু নিজের দেশের মধ্যেই তাকে সীমাবদ্ধ না রেখে সারা পৃথিবী জয় করার জন্য তারা বেরিয়ে পড়ছে। জাপান এখানে চীনের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। নগুচির সঙ্গে ওনার সেই জাপানি লেখক, তার সঙ্গে রবীন্দ্রনাথের সেই চিঠি পত্র বিতর্ক, সে ঐতিহাসিক ঘটনা। জাপানের প্রতি তো রবীন্দ্রনাথের অনেক দুর্বলতা ছিল, থাকাই কারণ ছিল তা। তিনি জাপানের সংস্কৃতি, জাপানের জীবনযাপন, এগুলি তার খুব পছন্দের ছিল, ভালো লাগতো তার, শিল্পকলা। কিন্তু জাপানের রাজনীতিতে এই যে একটা বিশেষ দিক, যে আমরা এশিয়ার মধ্যে চালিকা শক্তি হব, জায়ান্ট পাওয়ার হব, এবং তার জন্য আমরা অন্য দেশের উপর অত্যাচার করবো, শোষণ করবো, শাসন করবো, তার শোষণ শাসনের মূল ক্ষেত্রটা ছিল চীন। তাই নিয়ে রবীন্দ্রনাথ প্রতিবাদী হচ্ছেন, প্রবল প্রতিবাদী হয়েছেন। 30-এর দশকে যে বলছিলাম যে ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘ গোটা ভারতবর্ষে গড়ে উঠেছিল, তার সভাপতি হয়েছিলেন রবীন্দ্রনাথ, সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ। সেখানে কে ছিলেন না, ভারতবর্ষের, আমাদের এই বাংলাদেশের, ওখানে প্রেমচন্দ্র থেকে আরম্ভ করে এখানে বুদ্ধদেব বসু, সুধীন দত্ত, বিষ্ণুদেব, যারা খানিকটা প্রগতিশীল তারা তো ছিলেনই, কিন্তু যাদেরকে আমরা প্রগতিশীল বলে সেরকম ভাবে খুব একটা জানতাম না, একটু মধ্যপন্থী সেরকমের মানুষজন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, তারাও সব দলে 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 সমস্ত লেখক শিল্পী এসেছেন। কেন? একটা বড় কারণ হচ্ছে রবীন্দ্রনাথ। সেখানে রবীন্দ্রনাথ ডাক দিয়েছেন সভ্যতার সংকট, যুদ্ধবাজরা ফ্যাসিস্ট শক্তি জাতীয়তাবাদের নাম করে সারা পৃথিবীর উপরে দমন, পীড়ন, শাসন, শোষণ নামিয়ে নিচ্ছে, তাকে কোথাও একটা থামাতে হবে। যখন স্পেনে লেখক, শিল্পী, কবি, বিজ্ঞানী ইউরোপের
তারা বাহিনী পাঠাচ্ছেন লড়বার জন্য ফ্রন্টে, অস্ত্র হাতে গিয়ে লড়াই করার জন্য নেমে পড়ছে। রবীন্দ্রনাথ অস্ত্র হাতে লড়াই করতে পারবেন না, কিন্তু তিনি তার যে আত্মিক শক্তি, ক্ষমতা, তার সমস্তটা দিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে তিনি কিন্তু লড়াইয়ে তার সাধ্যমতো করেছেন। এবং একেবারে শেষ পর্বে এসে পৌঁছে তিনি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি পৃথিবী, তখন তার যে লেখাগুলি, কিছু কিছু রচনা, বিখ্যাত সমস্ত, সেই সমস্ত রচনাতে আমরা দেখি সভ্যতার সংকট বলে তো তার একটা ঐতিহাসিক লেখা আমরা জানি। তাছাড়াও কবিতাতে, কিছু গদ্যে, ওই নবজাতকের বলতাম যে কাব্যগ্রন্থে, সেখানে কবিতা আছে, ক্ষুধাতুর আর ভুরি ভোজুদের নিদারুণ সংঘাতে ব্যক্ত হয়েছে পাপের দুর্দহন। সভ্য নামিক পাতালে জমেছে, আমি মিস করছি, যাই হোক, মানে যুদ্ধটার কারণ তিনি চিহ্নিত করতে পারছেন। এই যুদ্ধের পেছনে কোনো জাতির শ্রেষ্ঠত্ব, শুধু কোনো জাতি বড় জাতি, কোনো জাতি তার চেয়ে কম জাতি, তা নয়। আসল হচ্ছে ক্ষুধাতুরা ভুরিভোজীদের শ্রেণীগত অবস্থান থেকে তিনি দেখতে শুরু করছেন। একদিকে ক্ষুধাতুর মানুষ, আর একদিকে অনেক পেয়েছে যারা, তাদের সংঘাত। এই যুদ্ধের পেছনে আসলে যুদ্ধটা হচ্ছে পৃথিবীটা দখল করার যুদ্ধ। আর আরেকটা যুদ্ধ চলছে, শুরু হয়েছে অনেক দেশে, বা এই যুদ্ধটাতেও তারা অংশীদার হয়েছে। সেকালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, তারা এই যুদ্ধে সামিল, তাদের আক্রান্ত হয়েছে। সামিল মানে তারা স্বেচ্ছায় এসে যুদ্ধ করবো বলে যুদ্ধ করেন, আক্রান্ত হয়েছে ফ্যাসিস্ট শক্তির দ্বারাই। 2 কোটি মানুষ মারা গেছে, 2 কোটি। সোভিয়েত ইউনিয়ন ফ্যাসিস্ট শক্তিকে রুখবার জন্য, হিটলারের বাহিনীকে রুখবার জন্য। সেই সোভিয়েত ইউনিয়নের সম্পর্কে রবীন্দ্রনাথের অমিয় চক্রবর্তী লিখছেন যে কি হচ্ছে যুদ্ধক্ষেত্রে, কি হচ্ছে জানতে চাইছেন। সোভিয়েতের কি অবস্থা, তারা কি পিছু হচ্ছে না, তারা এগোতে পারছে, তারা কি প্রতিরোধ করতে পারবে। তার তখন বিশ্বাস, বোঝাপড়া ভেঙে পড়ছেন, মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়া মানুষ, এত স্পর্শকাতর মানুষ, এত বিশ্বাস ছিল। এই অবস্থাতেই তো তিনি সভ্যতার সংকট লিখছেন, যেখানে বলছেন তবু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস আমি শেষ পর্যন্ত রক্ষা করে যাব। বিশ্বাস হারানো পাপ যখন বলছেন, তখন আসলে বিশ্বাসটা একেবারে কেঁপে উঠেছে, নড়ে চড়ে গেছে। কার প্রতি? যারা জাতীয়তার নাম করে, জাতিত্ব বোধের নাম করে, জাতি প্রেমের নাম করে কথাটা বুঝতে শুরু করেছেন তিনি সেই নৈবেদ্য যুগ থেকেই। জাতি প্রেম নাম ধরি উদ্ধত অন্যায়, ধর্মের ভাষাতে চায় প্রবল বন্যায়। জাতি প্রেমের নাম করে যুদ্ধ, সে প্রথম যুদ্ধেরও আগে বুয়ার যুদ্ধ সেইখান থেকে শুরু হয়েছে। তখন থেকে আবিসিনিয়া আক্রমণ, সে তখন থেকে বুঝতে পারছেন কিছুটা করে। প্রথম বিশ্বযুদ্ধে আরো খানিকটা বুঝেছেন। প্রথম বিশ্বযুদ্ধের ওই কাছাকাছি সময় বলাকার কবিতা লেখা হচ্ছে, ঝড়ের খেয়া, তবু বেতরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। তবু এগোতে হবে। পুরনো বিশ্বাস ভেঙে যাচ্ছে, টলে যাচ্ছে, পুরনো ধ্যান ধারণা সমস্ত নড়ে চড়ে একাকার হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ তার জাতীয়তার ধারণা, তার পুরনো যে জাতীয়তা বোধ, সেই ধারণা এই পর্বে আর কোথাও তাকে তপবনের ভারতবর্ষের কথা বলতে শুনবেন না। এই সময় একমাত্র বিশ্বভারতীর কনটেক্সটে তিনি কয়েকবার বলেছেন। এছাড়া সারা দেশের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের ইতিহাস, ওই ইতিহাসকে সন্ধান করার নয়। একটা সময় পর্যন্ত পিছনের দিকে তার চোখ ছিল, ইতিহাসের দিকে মুখ ফেরানো ছিল। এখন তিনি সামনে তাকাচ্ছেন, সভ্যতার সামনের দিকে। ভয়াবহ সংকটের মুখে যে সভ্যতা, সেই একেবারে সংকটের কারণের দিকে, যে জাতীয়তার নাম করে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদী বাদ হয়ে উঠছে,
সাম্রাজ্য দখল করতে চাইছে, আগ্রাসী হচ্ছে, যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। এই যে জাতিপ্রেম, এই যে জাতীয়তা, এই জাতীয়তার পরে আর রবীন্দ্রনাথের জাতিপ্রেমের সম্পর্কে কোনো মোহ নেই। তাই বলি কি রবীন্দ্রনাথ দেশপ্রেমিক নন? রবীন্দ্রনাথ তারপরেও দেশপ্রেমিক, কিন্তু হয়তো তার চেয়ে আরো বেশি মানব প্রেমিক। এমনিতেই তো তার যে দর্শন, আমি অনেক কথা বলে ফেললাম, আমি কথাটা বোধহয় গুটিয়ে ফেলতে চাই এবার, যে তার যে দার্শনিক প্রত্যয়, সেই প্রত্যয়টাই ছিল যে ছোট সীমা থেকে আরেকটু বড় ক্ষেত্রে নিজেকে প্রসারিত করা, সীমা থেকে অসীমের দিকে। এটা শুধু কবিতার কথা নয়, এটা তার দার্শনিক প্রত্যয়। সারা জীবন ধরে তিনি এই পুরনো বোঝাপড়ার তুলনায় সংকীর্ণ ক্ষেত্র থেকে নূতনতর বোঝাপড়ার আরো বৃহত্তর পরিসরে নিজেকে নিয়ে যেতে সচেষ্ট থেকেছেন। জাতীয়তা বা রাষ্ট্রনৈতিক বোধ, মানব বোধ, বিশ্ববোধ এ সম্পর্কেও তিনি ফাইনালি যেখানে চূড়ান্ত পর্বে যেখানে গিয়ে পৌঁছেছেন, সেটা ঠিক ওই জাতিপ্রেম নয়, মানব প্রেম। ওই মহামানব আসে, এলো মহাজন্মের লগ্ন, আজি আমার রাত্রির দৈর্ঘ্যতর যত ধুলিতলে হয়ে গেল লগ্ন। সেখানে ঠিক ভারত তীর্থ খুব একটা নেই। ভারত তীর্থ একটা সময় পর্যন্ত ছিল, রবীন্দ্রনাথের ভাবনাতে একদম কেন্দ্রীয় প্রত্যয় ছিল একটা, যে ভারতবর্ষ এমন যে সবাইকে এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, ইংরেজও আসবে, তাকেও নেওয়া যাবে। আসলে রবীন্দ্রনাথের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে হয়তো খানিকটা কথাটা বলেছেন। তার ডাকে ইংরেজ বেশ কিছু ভালো মানুষ তারা সাড়া দিয়েছেন, তার কাছে যোগ দিয়েছেন। এই অভিজ্ঞতাগুলো হয়তো তাকে খানিকটা এইসব লাইন লিখতে আরো হয়তো প্রণোদিত করেছে, যে সবাই এসেছে, ইংরেজও আসে, তুমিও এসো। শেষ পর্যন্ত গিয়ে আর এই রকমের কোনো বোধটোধ নেই, বরং তিনি ইংরেজের ভূমিকা সেই ভূমিকার প্রবল সমালোচনা করেছেন সভ্যতার সংকট। এবং নতুন মানব প্রত্যয়ে তিনি উত্তীর্ণ হচ্ছেন, যে মানব প্রত্যয়ের ভিত্তিভূমি আর জাতিপ্রেম নয়, দেশপ্রেম নয় বলে রবীন্দ্রনাথ দেশদ্রোহী। রবীন্দ্রনাথ বিশ্বপ্রেমিক, মানব প্রেমিক। তিনি মানুষের প্রগতির পক্ষে আস্থাবান, সভ্যতার প্রগতির পক্ষে আস্থাবান। কি করে সভ্যতা আরো এগোবে তাই নিয়ে তিনি ভেবেছেন, শেষ দিন পর্যন্ত ভেবেছেন। সভ্যতা তার সংকট উত্তীর্ণ হয়ে সেই রকমেরই আরেকটা পথে এগোক, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করতে চেয়েছেন, ব্যক্ত করেছেন। যদিও তার সেই আকাঙ্ক্ষা তিনি চলে যাওয়ার পরে কতটা ফলপ্রসূ হয়েছে সে নিয়ে অনেক সংশয় আছে, অবশ্যই সংশয় আছে। এই জন্যই যে আজও আমরা সেই উগ্র জাতীয়তাবাদের খেলা দেখছি, সব আমাদের নিজেদের দেশে দেখছি। রবীন্দ্রনাথ যে কথাগুলো বলে গেছিলেন, ওই যে ধর্মের বেশে মোহ যারা এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আজকে আমাদের উগ্র জাতীয়তাবাদ ধর্মের নাম করে মানুষের বিভাজন তৈরি করতে চাইছে। এইরকম একটা কনটেক্সট, এরকম একটা পরিপ্রেক্ষিতে, এরকম একটা সময়ে রবীন্দ্রনাথের ঠিক শুধু জাতীয়তাবাদ নয়, রবীন্দ্রনাথ তার মানব প্রেম, তার মানব প্রত্যয়, সেই প্রত্যয়কে আমাদের আরো বেশি অনুশীলন করা দরকার, চর্চা করা দরকার। তার প্রত্যয়ের সঙ্গে আরো অন্যান্য যে রাজনৈতিক প্রত্যয়গুলি আছে, প্রগতিশীল রাজনৈতিক প্রত্যয়, সেগুলির পাশাপাশি রেখে আমাদের দেখা দরকার। কেউ ভাবেন রবীন্দ্রনাথ মার্ক্সবাদীর বিরোধী ছিলেন, কেউ ভাবেন রবীন্দ্রনাথ প্রায় মার্ক্সবাদী হয়ে যাচ্ছিলেন। এসব পাশে সরানো থাক, কিন্তু দেখা দরকার, পাশাপাশি রেখে দেখা দরকার। একজন মানুষ ক্রমশই আরো বেশি এগোচ্ছেন, প্রগতির দিকে এগোচ্ছেন, ক্রমশই একজন মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠছে সংঘাতটা ক্ষুধাতুরার ভুরি বজির সংঘাত। ক্রমশই তার কাছে ওই রক্তকরবীর থেকে আমরা দেখেছি ওই ফাগুলাল সে হাতুড়ির নাচন দেখাচ্ছে, ওই সোনার খনির শ্রমিক সে দেখাচ্ছে সর্দারকে হাতুড়ির নাচন, লড়াইয়ের ডাক। আর সেখানে নন্দিনী, রবীন্দ্রনাথ
নন্দিনীকে তাদের মাঝখানে এনে ফেলে দিচ্ছেন। সেটা রবীন্দ্রনাথ ইউনিকনেস, তার একেবারেই নিজস্ব মৌল ধারণা যে সংগ্রাম সেও কত নান্দনিক হতে পারে, সংগ্রাম সেও কত শিল্প সুষমা মণ্ডিত হতে পারে। নন্দিনীকে নিয়ে এসে সেই ধারণা তিনি ওখানে জারিত করছেন। কিন্তু মূল কথাটাই যে জাতীয়তার ধারণার যে সীমাবদ্ধ পরিসর, অনেক সময়ে তার যে বিকার বিকৃতি, হ্যাঁ, জাতীয়তার মধ্যে অনেক প্রগতিশীল ধারণা একটা সময় ছিল, এখনো হয়তো আছে। কমিউনিস্টরাও করেছেন, দেশে দেশে পড়তে হয়েছে, জাতীয় স্বাধীনতার লড়াই কমিউনিস্টদের নেতৃত্বে হয়েছে, ভিয়েতনামে হয়েছে, চীনে হয়েছে, সোভিয়েত ইউনিয়নে দেশ রক্ষার লড়াই হয়েছে, এই সবই হয়েছে, সেখানেও কমিউনিস্ট অংশ নিয়েছেন। কাছাকাছি জাতীয়তার মধ্যে অনেক প্রগতিশীল উপাদান আছে, ছিল, এখনো আছে, নিশ্চয়ই আছে। সেগুলো নিশ্চয়ই চর্চা করা দরকার, ব্যাখ্যা করা দরকার, বিশ্লেষণ করা দরকার। কিন্তু জাতীয়তার খুবই খারাপ দিক যেগুলি, সেগুলি সম্পর্কে সচেতন হয়ে আমাদের বিশ্লেষণ করে মানুষকে আরো সচেতন করার জন্য উদ্যোগী হওয়া দরকার। রবীন্দ্রনাথ তো চলে গেছেন। রবীন্দ্রনাথ তার কবিতা, তার গল্প, তার সৃষ্টি, তার বাইরেও এই 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 মানব বোধের, মানব প্রত্যয়ের, সভ্যতার এই যে নতুন প্রত্যয়, ভিন্ন ধর্মী এক প্রত্যয়, সেই প্রত্যয়ের দিক থেকে এখনো তিনি প্রাসঙ্গিক থেকে গেছেন। এইটুকুই আমার বলার কথা। নমস্কার। আমি আপনাদের বিরক্ত করলাম, ভালো লাগলো না। যাই হোক, আমি এসএফআই যারা আয়োজন করেছেন আজকে আমাকে বলবার জন্য ডেকেছেন, সুযোগ করে দিয়েছেন, এবং রবীন্দ্র এইরকম একটি সময়ে যে করোনা বিধ্বস্ত পৃথিবী, তার মাঝখানে চারিদিকে এখনো রবীন্দ্রনাথ নিয়ে মানুষ চর্চা করছেন, এটাও তো একটা খুব ইতিবাচক দিক। তো সেখানে দাঁড়িয়ে এসএফআই এর মতো একটি সংগ্রামী ছাত্র সংগঠন, ছাত্রদের সংগঠন, অল্প বয়সী ছেলেমেয়েরা, তাদের মনে হয়েছে, তারা প্রগতিশীল একটা ছাত্র সংগঠন, তাদের মনে হয়েছে যে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আলোচনা করা, চর্চা করা প্রাসঙ্গিক, এবং সেই সূত্রে তারা আরো বেশ কিছু মানুষের সঙ্গে আমাকেও বলবার জন্য ডেকেছেন। আমি বিশেষ করে সেই কারণে তাদের ধন্যবাদ জানাবো। এইটুকু।